আপনারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নেবেন আর তাকে বন্ধুত্ব বলবেন। আমরা ওইটাকে বন্ধুত্ব বললে ওটা দাসত্ব। ওইটা শেখ হাসিনা করতে পারে, ভারত ন্যায্য পানির হিসাব দিতে চায় না, এটা খুব পরিষ্কার। ফারাক্কা বাদ করারই কোনো ন্যায্যতা ছিল না। আপনারা হয়তো অনেকেই ইতিহাসটা জানেন। ভারতেরই একজন প্রসিদ্ধ প্রকৌশলী কপিল ভট্টাচার্য, তিনি এই ইতিহাস লিখে গেছেন কিভাবে এই ফারাক্কা বাঁধের বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ আমলের একজন প্রসিদ্ধ প্রকৌশলী স্যার উইলিয়াম উইলকক্স 1927 সালে এই গঙ্গায় বাঁধের প্রস্তাব করেছেন। তখন তিনি নদিয়ায় এই ব্যারাজের প্রস্তাব করেছেন। সেই ব্যারাজ গঙ্গার পানি প্রবাহের ক্ষতি করবে, সেই কারণে সেই সময় বাংলার এবং ভারতের প্রসিদ্ধ সকল প্রকৌশলীরা বিরোধিতা করেছিল। কিন্তু 47 সালে যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন 48 সাল থেকে ভারত সরকার আবার গঙ্গায় বাঁধ দেওয়ায় কলকাতার বন্দরের নাব্যতার জন্য ভগীরথী দিয়ে পানি প্রবাহ করাবেন, একটা ক্যানেল তৈরি করে সেই প্রকল্প হাজির করলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার এস.সি. মজুমদার, যিনি একদা উইলকক্সের সেই নদিয়া ব্যারাজের বিরোধিতা করেছিলেন, তিনি 48 সালে এই ফরাক্কায় বাঁধ, যেটা স্থান হিসেবে আরো অনেক ক্ষতিকর, যদি বাঁধ দিতেই হতো, কপিল ভট্টাচার্য বলেছিলেন যে সেটা বরং নদিয়ায় অনেক বেশি নদীর জন্য অনুকূল হতো। কিন্তু ফরাক্কাতে এই বাঁধ দেওয়ার ব্যাপারে এস.সি. মজুমদার হয়ে উঠলেন প্রধান প্রকৌশলী। দেশ ভাগ হওয়ার সাথে সাথে কিভাবে মানুষের চিন্তা ভাবনা বদলায়, কিংবা সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থ কিভাবে আসলে প্রাণ প্রকৃতি সহ একটা দীর্ঘমেয়াদী ক্ষতিকে আড়াল করে দেয়, তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ফরাক্কা বাঁধ। এস.সি. মজুমদার ফরাক্কা বাঁধে করলেন, যখন পাকিস্তান সরকার বিরোধিতা শুরু করলো তারা সেটা লুকিয়ে রাখলেন। শেষ পর্যন্ত এই ফরাক্কা বাঁধের যুক্তির পেছনে এমনও জায়গা আনা হলো যে পদ্মা গঙ্গার আসল প্রবাহ নয়, ভাগীরথী হচ্ছে গঙ্গার আসল প্রবাহ, যে ভাগীরথী ইতিমধ্যে প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থা রয়েছে। এই যে একেবারেই একটা হিন্দুত্ববাদের বীজ, এমনকি একটা এই বাঁধের মতো প্রকল্পে রাজনীতি যে কত জায়গায় বিরাজমান, সেটা পরিষ্কার ভাবে এখন আমরা বুঝতে পারি। এইভাবে তারা জায়েজ করেছেন ফরাক্কাকে। মওলানা ভাসানী বলেছিলেন এই ফরাক্কা বাদ দিয়ে যে নদীর ক্ষতি করা হচ্ছে, নদীর উপরে সকল প্রাণের যে হক আছে, এটা কেবল মানুষের অধিকার নয়, সকল প্রাণের, সাপ, ব্যাঙ, পশু পক্ষী, এইভাবে তিনি বক্তৃতা করেছিলেন। সকলের হককে নষ্ট করা হচ্ছে। এর ক্ষতি কেবল বাংলাদেশের হবে না, ওই পারে যা পশ্চিম বাংলার মানুষের আছে, ভারতের মানুষের আছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আজকে 54 বছর পরে এসে দেখেন ওই মালদহ, যেখানে ফরাক্কা অবস্থিত, সেখানে মানুষ জলাবদ্ধতা শিকার হন। ফরাক্কার বাঁধের কারণে উজানে এমন পলি জমেছে যে তার ফলে একেবারে বিহারের একাংশ, উত্তরপ্রদেশের একাংশ বন্যায় এমন ভাবে প্লাবিত হয় যে বিহারের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন নীতিশ কুমার, সেটা একটু আগে হাসনাত কাইম ভাই উল্লেখ করে গেছে। ফলে ফরাক্কা বাংলাদেশের যেমন ক্ষতি করেছে ভয়ঙ্কর ভাবে, আমাদের দীর্ঘমেয়াদী মরুকরণ, আমাদের একেবারে প্রাণের যে প্রথম মরুচক্রিকা, সবকিছু ধ্বংস করে দিচ্ছে, প্রাণের পুরো চক্রকে ধ্বংস করে দিচ্ছে। ওই ফরাক্কার বাঁধের কারণে সুন্দরবন গিয়ে তার প্রভাব পড়ছে। সেই ধাক্কা থেকে ভারত, পশ্চিম বাংলা, বিহার, এমনকি উত্তরপ্রদেশে রক্ষা পাচ্ছে।
আজকে সারা দুনিয়াব্যাপী প্রকৃতি রক্ষা এখন মানব সভ্যতা রক্ষার গুরুত্বপূর্ণ এজেন্ডায় পরিণত হচ্ছে। প্রকৃতি না বাঁচলে মানুষের সভ্যতা বাঁচবে না। আমরা আগামী দিনটাতে দেখি যে মানুষ ঐক্যবদ্ধ হবে। এই কতিপয় লোভী, কতিপয় সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থ আধিপত্য বিস্তারের অস্ত্র হিসেবে যারা এইভাবে মানব প্রকৃতিকে ধ্বংস করেছে, মানুষের জীবনকে ধ্বংস করেছে, তাদেরকে মানুষ পরাজিত করতে সক্ষম হবে। বাংলাদেশের গণ অভ্যুত্থান সেই শক্তি দেখিয়েছে। আমরা আশা করি পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী, বিশ্বব্যাপী মানুষের উত্থান এই প্রকৃতিকে রক্ষা করার নতুন উদ্দীপনা, নতুন প্রতিজ্ঞা নিয়ে সামনে আসবে। কিন্তু এইসব কথা এখন ভারত সরকার শুনবে না। কাজেই আমাদের সরকারকে, অভ্যুত্থানের সরকারকে পরিষ্কার পদক্ষেপ নিতে হবে। ভারত এই দেশের নতজানু সরকার বসিয়ে, দালাল বসিয়ে তারা দিনের পর দিন আমাদের সমস্ত অধিকার হরণ করেছে। আমাদের সন্তানেরা প্রাণ দিয়ে বলে দিয়েছে এই রকম প্রধানত পররাষ্ট্রনীতি আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না। ভারতকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, বন্ধুত্ব আমরা রাখতে চাই ভারতের জনগণের সাথে। বন্ধুত্ব হয় মর্যাদার সমতার ভিত্তিতে। আপনারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নেবেন আর তাকে বন্ধুত্ব বলবেন। আমরা ওইটাকে বন্ধুত্ব বললে ওটা দাসত্ব। ওইটা শেখ হাসিনা করতে পারে, বাংলাদেশের মানুষ যে করবে না। সেই শক্তির উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে আমরা বলি, বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিয়ে জাতিসংঘের কাছে যান। জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসি বিধান থেকে নতুন করে চুক্তি করতে হবে। তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করেন। আমরা আজকে দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সমস্ত আন্দোলনকারী শক্তিকে একত্রিত করে বিচার, সংস্কার, নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এক নতুন বাংলাদেশের যাত্রা তৈরি করা। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজন আবার নতুন করে তৈরি হয়েছে। আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নন। আপনারা এমন কোনো আচরণ করবেন না যে জনগণের মধ্যে, আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে, যাদের সমর্থনে আপনারা আজকে এই দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা, তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা লাগবে। তার জন্য বিচার দরকার, তার জন্য সংস্কার দরকার, তার জন্য নির্বাচন দরকার। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এই তিনটার মধ্যে কোনো বিরোধ তৈরি করে অন্য কোনো মতলব বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। কাজেই আমরা পরিষ্কার করে বলতে চাই, এই তিন কাজ অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করেন, জনগণকে ঐক্যবদ্ধ করেন, আর ঐক্যবদ্ধ জনগণের শক্তির উপর দাঁড়িয়ে জাতিসংঘে যান, আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করেন। মানুষ আপনাদেরকে স্যালিউট করবে।